ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে তোমাদের নতুন টপিক নিয়ে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো এটা শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যে আমার পক্ষ থেকে যে ক্লাসগুলো আসছে তোমাদের জন্য, যারা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী যারা এসএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা এসএসসি পরীক্ষা দেবে, আমাদেরকে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সে সম্পর্কে দু এক কথা অবশ্যই আমি চাইবো কমেন্টে জানিয়ে দাও। তোমাদের প্রস্তুতি কেমন চলছে সে বিষয়ে তোমাদের জানিয়ে দাও, কেমন দূর উপকৃত হচ্ছ সে সম্বন্ধে জানিয়ে দাও, এবং আমি বলবো যে ভিডিওগুলো তোমরা দেখছো বা কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছ সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সবাইকে জানার একটা সুযোগ করে দাও। তো আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব, দেখো আজকের টপিক হচ্ছে আমাদের আর্থকোয়েক। গত ভিডিওতে আমি তোমাদের জিওমর্ফিক প্রসেসের আলোড়নগুলো নিয়ে পড়িয়েছিলাম, কোনটা ধীর কোনটা সাডেন, কোনটা এফিজেনিক কোনটা অটোজেনিক মুভমেন্ট, কোনটা এন্ডোজেনেটিক প্রসেস কোনটা এক্সোজেনেটিক প্রসেস, সবগুলো বুঝিয়েছিলাম। এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে যে দুটো ভাগ দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের দেখিয়েছিলাম কি, একটা দেখেছিলাম স্লো প্রসেস এবং সাডেন প্রসেস। স্লো প্রসেসের মধ্যে আমরা পেয়েছিলাম এপিজেনিক মুভমেন্ট এবং অটোজেনিক মুভমেন্ট। এখন আমরা সাডেনে ঢুকবো, অর্থাৎ আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেসের সাডেন মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এই সাডেন মুভমেন্টের মধ্যে কটা পড়ে? দুটো, একটা হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প, এবং দুই নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত। দুই নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত। আমাদের আজকে আলোচনার বিষয় হলো ভূমিকম্প। তাহলে ভূমিকম্প যখন আমরা পড়ছি জেনে নিতে হবে ভূমিকম্প আসলে কি। দেখো কথার মধ্যে বুঝতে পারবে, ভূমি মানে যেটা ভূপৃষ্ঠ আর কি, মাটি বা যার উপর আমরা অবস্থান করছি, ভূতক অবশ্যই সেটা ভূতক, তবে পৃথিবীর যে স্তরটাতে আমরা নানা রকম বিভিন্ন কাজকর্ম চলেছি সেটাই হচ্ছে ভূমি, এবং কম্প মানে হচ্ছে কি কেঁপে ওঠা, শেকিং করা, ঠিক আছে। তাহলে কোনো কারণের জন্য হতে পারে সেটা প্রাকৃতিক, হতে পারে সেটা মনুষ্য সৃষ্ট। তো মানুষের কার্যাবলী এখানে খুব কম প্রভাব ফেলে, কিছু কিছু হয়তো খুব একটা যে ক্ষতি হচ্ছে তেমন নয়, তবে প্রভাব ফেলে। তবে প্রাকৃতিক কারণটাই আসলে এখানে মেন। তাহলে আমরা বলতেই পারি যেসব প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে, যখন কোনো কারণে ভূগর্ভ থেকে এমন একটা শক্তির রিলিজ হয়, এমন একটা এনার্জি রিলিজ হয় যার কারণে আমাদের কি হয়, ভূত্বকটা কেঁপে ওঠে ক্ষণিকের জন্য। দেখো ভূমিকম্প এমন অনেকক্ষণ ধরে হবে, ঘন্টা খানেক আধ ঘন্টা এরকম কিছু হয় না। তবে আমাদের রেকর্ডিং এ দেখা যাচ্ছে 2004 সালে যে সুনামি হয়েছিল তাতে কিন্তু 10 মিনিট আন্দোলিত হয়েছিল পৃথিবীর ভূত্বকটা। সেক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা আমাদের 2004 সালে হয়েছিল, তবে এটা মাত্র কয়েক সেকেন্ড পর্যন্ত থাকতে পারে, খুব বেশি হলে কয়েকটা মিনিট বলবো না, 1 থেকে 2 মিনিট, তবে কয়েকটা সেকেন্ডে যথেষ্ট। পৃথিবীতে যত রকম ভূমিকম্প হয়, যতগুলো ভূমিকম্প সংঘটিত হয়, সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করছি কি ভূমিকম্প। ভূমিকম্প কি বললাম, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে যখন ভূগর্ভ থেকে কোন একটা শক্তির রিলিজ হয়। কেমন ভাবে রিলিজ হয়? ধরো এটা আমার ভূপৃষ্ঠ, রিলিজ হচ্ছে কেমন করে, এটা যদি আমার ভূপৃষ্ঠ হয়, আমরা জানি এটা যদি ভূত্বক হয়, তো ভূত্বকের ঠিক 70 কিলোমিটার নিচে, 70 কিলোমিটার নিচ থেকে প্রায় আমরা জানি 150 কিলোমিটার অবস্থান পর্যন্ত একটা স্তর রয়েছে, যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার। এখানে তেজস্ক্রিয় বিকিরণের ফলে এবং অত্যাধিক চাপের কারণে, এখানকার পদার্থগুলো কি হয়, সলিড অবস্থায় নেই, গলিত অবস্থায়, সান্দ্র অবস্থায় রয়েছে, রাইট। তাহলে সান্দ্র অবস্থার এইসব জিনিসগুলো যে রয়েছে এগুলোকে আমরা কি বলি, ম্যাগমা বলি। ভূগর্ভে যে গলিত পদার্থগুলো আছে সেগুলোকে ম্যাগমা বলি। আর ম্যাগমার কি থাকে, ম্যাগমার দুটো লিম্ব থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রাইজিং লিম্ব, অন্যদিকে এক জায়গায় রাইজিং লিম্ব কাজ করলে অন্য জায়গায় সিঙ্কিং লিম্ব কাজ করে। এইভাবে কখনো কখনো ম্যাগমা গুলো এইভাবে দূরে, মানে এইভাবে যাকে আমরা পরিচলন স্রোত বলছি আর কি, কনভেকশন কারেন্ট বলছি, এইভাবে কি করে পাতগুলোকে চলাচল করে। আবার কোনো কোনো জায়গাতে এইভাবে সিঙ্কিং যখন হয় তখন কি হয়, ম্যাগমা গুলো আবার ম্যাগমার কারণে পাতগুলো কাছাকাছি আসে। যাই হোক, এইভাবে ম্যাগমা গুলো যখন চলনশীল হয় তখন কি হয়, এই ম্যাগমা যদি অত্যাধিক গরম, প্রচন্ড তাপমাত্রায় রয়েছে, প্রচন্ড চাপের মধ্যে রয়েছে, এগুলোর মধ্যে প্রচন্ড কি হয়, একটা শক্তি কাজ করে, একটা শক্তি সৃষ্টি, এনার্জি। আর এই ম্যাগমা গুলোর ভূগর্ভে যখনই কোনো ফাটল পেয়ে যায়, যেমন করে সোজা এক্সাম্পল যদি আমি ইউজ করি, ধরো তুমি ভাত রান্না করছো ওভেনে এবং ভাতের ঢাকনাটা চাপিয়ে দিয়েছো, যখন ভিতরে অতিরিক্ত গরম হয়ে যায় তখন কি হয়, বাষ্প চাপ নিয়ন্ত্রণ করার জন্য
ঢাকনা খুলে বেরিয়ে আসতে চাই, যেমন করে প্রেসার কুকার ওই সামান্য একটু ফুটো দিয়ে বাষ্প ঝাঁকে বেরিয়ে আসে প্রচন্ড শব্দ করে, তেমনি যখনই কোনো ভূগর্ভের ফাটল পাচ্ছে তখনই কিন্তু ম্যাগমা গুলো উঠে আসতে চাইছে। আর যখনই ফাটল ক্রিয়েট হওয়া মানেই একটা শক্তির রিলিজ ঘটা, একটা এনার্জি রিলিজ হওয়া। এই এনার্জি রিলিজ হওয়ার জন্যই আমাদের কি হচ্ছে, ভূত্বক ক্ষণিকের জন্য কেঁপে উঠছে। ওকে, আর এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি ভূমিকম্প। এখন ভূমিকম্প সম্বন্ধে আমাদের কিছু পয়েন্ট জেনে নিতে হবে। ভূমিকম্প সম্বন্ধে আমাদের কিছু পয়েন্ট জেনে নিতে হবে, অবশ্যই জানতে হবে। চ্যাপ্টারটা যেহেতু, আজকের লেসনটা যেহেতু ভূমিকম্প, তাই ভূমিকম্পে এ টু জেড তোমরা দেখে নাও, ধারণা ক্লিয়ার করে নাও। কি হলো, ধরো এটা আমার ভূপৃষ্ঠ, এটা একটা ভূত্বকের অংশ আমরা দেখে নিলাম। ওকে, ধরে নাও কোন একটা জায়গা থেকে ভূমিকম্পের রিলিজ ঘটলো, ভূমিকম্প শক্তি রিলিজ ঘটলো, এখান থেকে কম্পনটা শুরু হচ্ছে। এটা আমাদের ভূপৃষ্ঠ, ভূগর্ভের ঠিক নিচে, ভূত্বকের ঠিক নিচে কোন একটা জায়গা আমাদের কি হলো, ভূমিকম্পের কম্পনটা সৃষ্টি হলো। ঠিক আছে, এই কম্পনটা যেখানে সৃষ্টি হলো এটাকে আমরা বলি কি, এটাকে বলি আমরা কেন্দ্র। কেন্দ্র বলি, বা এটাকে আমরা ইংরেজিতে ফোকাস বলতে পারি বা হাইপোসেন্টার বলতে পারি। কেন্দ্র বা ফোকাস বলতে পারি বা হাইপোসেন্টার বলতে পারি। তাহলে তো জানতে হবে এই ভূমিকম্পর কেন্দ্রটা আসলে কত কিলোমিটার গভীর পর্যন্ত হতে পারে বা কোথায় হতে পারে, ভূগর্ভের কোথায় হতে পারে। অবশ্যই সেটা হতে পারে মাথায় রেখো 16 থেকে 700 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায়, 16 থেকে 700 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় এই ভূমিকম্পের কেন্দ্র কিন্তু তৈরি হতে পারে। আমরা জানি 700 কিলোমিটার পর্যন্ত বিস্তার কার রয়েছে, আমরা জানি ঊর্ধ্বভূমণ্ডলের বিস্তার হচ্ছে 70 থেকে 700 কিলোমিটার। তাহলে ভূত্বকের নিচে 16 কিলোমিটার থেকে 700 কিলোমিটারের মধ্যে কিন্তু এই কেন্দ্রটা সংঘটিত হতে পারে, যেখান থেকে ভূকম্পন তরঙ্গগুলো আর কি বেরিয়ে আসে। এবার আমাদেরকে জানতে হবে এখান থেকে তরঙ্গ কি হয়, ঢেউয়ের আকারে এইভাবে কম্পনগুলো ছড়িয়ে যায়, আস্তে আস্তে ছড়িয়ে যায়। ছড়িয়ে যেতে যেতে ভূপৃষ্ঠের ঠিক ওপর দিকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এখান থেকে কেন্দ্র শুরু হলো, এইভাবে কম্পনগুলো যখন ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন যেখানে ভূমিকম্পের কেন্দ্র ছিল ঠিক কেন্দ্রের একদম সোজাসুজি যে কম্পনটা, কেন্দ্রের একদম সোজাসুজি যে কম্পনটা ভূপৃষ্ঠে প্রথম সাড়া ফেলে, একদম কেন্দ্রের সোজাসুজি যে কম্পনটা ভূপৃষ্ঠে প্রথম সাড়া ফেলে, সেটা হচ্ছে ভূমিকম্পের কি, সেটাই হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার। উপকেন্দ্র বা এপি সেন্টার। অবশ্যই ক্লাস ভালো লাগলে আমি চাইবো তোমরা ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দাও, বন্টন করে দাও, লাইক করে দাও, যাতে আমারও কিছু আমার এনার্জিটা আসলে তোমাদের যে পড়াচ্ছি বা শেখাচ্ছি সেটাকে আমি একটু উৎসাহ পাবো, তোমরাও উৎসাহ পাবে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, তাহলে ভালো লাগবে, জানতে পারবে বন্ধুরা পরীক্ষার জন্য প্রস্তুতি যেহেতু নিচ্ছে। তাহলে কেন্দ্র ঠিক থেকে ঠিক সোজাসুজি যে জায়গায় প্রথম, ভূপৃষ্ঠে যে জায়গায় প্রথম কম্পন অনুভূত হয় সেই জায়গাটাকে বলছি আমরা কি, ভূমিকম্পের উপকেন্দ্র। এখন এই যে কম্পনগুলো যাচ্ছে, এখান থেকে কম্পন সৃষ্টি হলো, কম্পন কিন্তু আস্তে 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 এদিকে সরবে, আস্তে 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 এদিকে সরবে, ওর একটা নির্দিষ্ট এলাকাকে কভার করে কম্পনগুলো হবে। হতে পারে সেটা কম্পনটা হতে পারে 100 কিলোমিটার পর্যন্ত, 100 কিলোমিটার 100 বর্গ কিলোমিটার স্থান পর্যন্ত কম্পিত হলো, 200 বর্গ কিলোমিটার পর্যন্ত কম্পিত হলো। যত জায়গায় কম্পনটা ফেলিয়ে যাবে, ছড়িয়ে যাবে, ভালো করে বুঝো, উপকেন্দ্র থেকে যে পর্যন্ত জায়গায় কম্পনটা ছড়িয়ে যাবে একদম শেষে গিয়ে কোন একটা জায়গায় থামবে, তারপর থেকে আর কম্পন অনুভূত হবে না। ঠিক আছে, এক সময় এই কম্পনটা ফেড হয়ে যাবে, এক সময় এই কম্পনটা ফেড হয়ে যাবে। আর যে জায়গাতে এই কম্পনটা ফেড হয়ে যাবে সেই জায়গাটাকে বলবো আমরা ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র। কি বলবো, ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র। যেই জায়গার পরে ভূমিকম্পের যে কম্পনটা আর অনুভূত হবে না, হয়তো মাত্রাটা হয়তো কমে যাবে কিন্তু অনুভূত হবে না, বুঝতে পারা যাবে না, সেই জায়গাটাকে আমরা বলবো ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র বা অ্যান্টি সেন্টার। প্রতিপাদ কেন্দ্র বা অ্যান্টি সেন্টার বা অ্যান্টি সেন্টার। তাহলে কি বললাম, যেখানে ভূমিকম্পন সৃষ্টি হলো সেটা কেন্দ্র বা ফোকাস, এটাকে হাইপোসেন্টার বলা হয়। কম্পনগুলো আস্তে আস্তে যখন ভূপৃষ্ঠে যে জায়গাতে প্রথম অনুভূত হবে কম্পনটা, সেই জায়গাকে বলবো উপকেন্দ্র বা এপিসেন্টার। এবং কম্পনটা যতদূর ছড়িয়ে যাবে একসময় গিয়ে কোন একটা জায়গায় ফেড হবে, যেখানে ফেড হবে, যেখানে কম্পন থেমে যাবে, সেই জায়গাটাকে বলছি আমরা ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র। ইজ ইট ক্লিয়ার? এইটুকু জায়গার মধ্যে কারো কোনো সন্দেহ, কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম আশা করি থাকা উচিত নয়। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো।
তোমরা আমাদের সঙ্গে থেকেও অবশ্যই তোমাদের আখেরে লাভই হবে। চলো আমরা পরের পার্টে চলে যাই। পরের কি দেখবো? আমরা দেখবো এই ভূমিকম্পের যে তরঙ্গগুলো আসলে কাজ করে। ভূকম্পের যে তরঙ্গগুলো ভূগর্ভ থেকে বেরিয়ে আসে ভূপৃষ্ঠকে আন্দোলিত করে, এই তরঙ্গগুলো কত প্রকার হতে পারে। তাহলে আমরা এখন যাচ্ছি ভূকম্পের তরঙ্গগুলো নিয়ে। তরঙ্গ ইংরেজি কি? ওয়েভস, তাই তো? এই ওয়েভস কত প্রকার হতে পারে। এই তরঙ্গের অর্থাৎ ভূমিকম্পের তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে বডি ওয়েভ, ভালো করে বুঝবে, একটাকে বলে বডি ওয়েভ আর একটাকে বলে সারফেস ওয়েভ। বডি মানে ধরে নাও তোমাদের শরীরটা, আমাদের শরীরটা পুরোটা বডি। এবার বডি যদি বলি তার মানে বডির ভেতরে রক্ত, মাংস, হাড়, চামড়া সবই বোঝাবে। বডি মিন্স তাই মাথা থেকে পা পর্যন্ত সবগুলো অংশ হচ্ছে বডির অংশ। সেখানে চামড়াও থাকবে, সেখানে ব্লাডও থাকবে, সেখানে হাড়ও থাকবে, তাহলে বডি। কিন্তু সারফেসটা আসলে কি? আমাদের বডিতে যেমন করে চামড়াগুলো আমাদের মাংসপিণ্ডকে ঢেকে রেখেছে, এই চামড়াগুলোকে আমরা কি করতে পারি? সারফেস বলতে পারি। তাহলে বডি ওয়েভ মিন্স হচ্ছে ভূগর্ভ থেকে, যেখানে ভূগর্ভের সব জায়গাতে যে কম্পনগুলো চলাচল করতে পারে, ভূপৃষ্ঠে যেমন চলাচল করছে ভূগর্ভ তেমন চলাচল করতে পারে, সেগুলোকেই বলবো আমরা বডি ওয়েভ। ওকে। এবং সারফেস কিন্তু ভূগর্ভে কাজ করে না, সারফেস ঠিক ভূপৃষ্ঠের উপর দিকে আন্দোলিত করে চলে যায়। বোঝা গেল? সারফেস বডি। বডি ওয়েভ আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ, মানে প্রাথমিক তরঙ্গ, যাকে বলছে প্রাথমিক তরঙ্গ, পি ওয়েভ, সংক্ষেপে পি ওয়েভ বলা হয়। আবার সেকেন্ডটা হচ্ছে গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ। গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, যাকে আমরা এস বলে চিহ্নিত করি। পি ওয়েভ এন্ড এস ওয়েভ। সারফেস তরঙ্গকেও আমরা কিন্তু সারফেস ওয়েভটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলে কি? একটাকে বলে লাভ তরঙ্গ আর একটাকে বলে র্যালে তরঙ্গ। ওকে। আর একটাকে বলি আমরা র্যালে তরঙ্গ। এরা সারফেসের উপরে কাজ করতে পারে। এটাকে বলি এল তরঙ্গ, এটাকে বলি আর তরঙ্গ। এখন জানতে হবে প্রত্যেকটা তরঙ্গের বৈশিষ্ট্য কিন্তু এক নয়। প্রত্যেকটা তরঙ্গের বৈশিষ্ট্য কিছু না কিছু আলাদা এবং তাদের ক্ষতিকর প্রভাবও কিন্তু আলাদা। এখন পি ওয়েভ আমরা চলে যাব। পি ওয়েভ আসলে কেমন? পি ওয়েভের বৈশিষ্ট্যের দিকে আমরা একটু চলে যাই। বুঝে গেলাম তরঙ্গ দুই প্রকার, বডি ওয়েভ, সারফেস ওয়েভ। বডি ওয়েভ দুই প্রকার, পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ এন্ড সেকেন্ডারি ওয়েভ। এবং সারফেস ওয়েভ দুই প্রকার, সেটা হচ্ছে এল তরঙ্গ আর একটা হচ্ছে আর তরঙ্গ, ল্যাব ওয়েভ এন্ড র্যাল ওয়েভ। এখন পি তরঙ্গ কি? পি তরঙ্গ এই যে আমরা ধরছি, ধরো এটা একটা ভূপৃষ্ঠ একটা অংশ আমরা কেটে নিলাম বা দেখে দিলাম, এখান থেকে ধরো কোনো কেন্দ্র সৃষ্টি হলো, ঠিক আছে? তাহলে পি তরঙ্গটা কি? ভূমিকম্পের কেন্দ্র থেকে যে তরঙ্গ সর্বপ্রথম, ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বপ্রথম যে তরঙ্গ এসে পৌঁছায় সেটাই হচ্ছে আমাদের পি ওয়েভ। ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বপ্রথম ভূপৃষ্ঠে যে কম্পনটা পৌঁছায় সেটা হচ্ছে পি ওয়েভ। সর্বপ্রথম পৌঁছায় কেন? কারণ এর গতিবেগটা অনেকটা বেশি, এর গতিবেগ সবচেয়ে বেশি, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পি ওয়েভ। এবং সেখানে যেহেতু এটা ফাস্ট, এটা লম্বভাবে ক্রিয়া করে। পি ওয়েভ কিন্তু লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে? পি ওয়েভ লম্বভাবে ক্রিয়া করে এবং সর্বাপেক্ষা দ্রুতগামী পি তরঙ্গ। আর যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্য অতি ছোট, খুব ছোট ছোট হয় তরঙ্গ, দ্রুত গতিতে এগিয়ে যায় কিন্তু খুব ছোট ছোট হয়। যেমন তোমাদেরকে বোঝার জন্য বলি, ধরো একটা বাচ্চা যদি এখান থেকে কিছুটা জায়গা দূরে যায় এবং একটা বড় ছেলে বা মেয়ে এখান থেকে কিছুটা দূরে যায়, ধরো যে সে দূরত্ব অতিক্রম করবে 100 মিটার, তাহলে তারা যদি একই সময়ে দূরত্ব অতিক্রম করতে চায়, তাহলে বড় ছেলেটাকে, যেহেতু তার পা বড়, লম্বা লম্বা স্টেপ ফেলতে পারে, তাই সে কি করবে? কম স্টেপ ফেলবে। হয়তো সে ফেলবে 50টা স্টেপ। যদি ফেলে তাহলে ওই বাচ্চা ছেলেটা বা মেয়েটা যদি সেই দূরত্ব অতিক্রম করে তাহলে কি হবে? তাকে অনেকটা, তাহলে 100টা টাকা পথ ফেলতে হবে, 100টা স্টেপ ফেলতে হবে, তাই না? তাহলে যেহেতু পি তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট, তাই এর গতিবেগ কিন্তু বেশি থাকে। পি তরঙ্গের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি হয়? ছোট হয়। আর এই জন্য পি তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাথায় রেখো, যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট, তাই পি তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। পি তরঙ্গকে কি বলা হয়? পি তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর কি করে? পি তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই যে যেখান থেকে কেন্দ্র সৃষ্টি হলো, এখান থেকে ধাক্কা মারে এইভাবে,
একদম ভূপৃষ্ঠকে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে, প্রবল বেগে ধাক্কা মারে, তাই না? যেহেতু এর শক্তির ক্ষমতাটা বেশি, সজোরে ধাক্কা মারছে বলে ঠেলে দিচ্ছে। ওকে, ধাক্কা মারছে মিন্স হচ্ছে কি ঠেলে দিচ্ছে, কম্পন গুলো ভূপৃষ্ঠের উপরে ঠেলে দিচ্ছে, তাই এটাকে কি বলবো, যেহেতু ঠেলে দিচ্ছে তাই এটাকে বলা হয় পুশ ওয়েভ, অনুর্ধ তরঙ্গ বলা হয়, আবার এটাকে পুশ ওয়েভ বলা হয়, ঠেলা তরঙ্গ বলে। বোঝা গেল? পি তরঙ্গে কি কি বলতে পারি, প্রাইমারি ওয়েভকে কি বলতে পারি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি, পুশ ওয়েভ বলতে পারি। ওকে, এবার জানতে হবে আমাদের পি তরঙ্গের গতিবেগ কত। পি তরঙ্গের গতিবেগ 5 থেকে 14 কিলোমিটার পর্যন্ত হতে পারে পার আওয়ার। ওকে, 5 থেকে 14 কিলোমিটার পার আওয়ার নয়, সরি, পার সেকেন্ড। সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার কিন্তু পি তরঙ্গের গতিবেগ হতে পারে, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট এবং সেটা কি করে, ভূপৃষ্ঠকে সজোরে আঘাত করে। ঠিক আছে, এবং পি তরঙ্গের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো, কি, পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় সব মাধ্যমেই প্রবেশ করতে পারে। পি তরঙ্গ এই তিনটে স্তর ভেদ করে কিন্তু প্রবেশ করতে পারে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস। পি তরঙ্গ সবগুলো মাধ্যমকে অতিক্রম করতে পারে। এই পি তরঙ্গের কারণে এবং স্তরের কারণে আমরা জানতে পারি ভূগর্ভের কোন পদার্থ কি অবস্থায় থাকতে পারে। ভূকম্প তরঙ্গ বিশ্লেষণ করে ভূগর্ভের অন্তর বোঝা যায়। বোঝা গেল? এনি প্রবলেম? কারো কোনো সন্দেহ, কারো কোনো ডাউট এই জায়গাতে? পি তরঙ্গকে বোঝা গেল? এবার আমরা চলে আসবো এস তরঙ্গের বিষয়ে। প্রত্যেকটা জিনিস ডিটেইলসে বুঝে নাও, প্রত্যেকটা ধারণা ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করলে তোমাদের প্রশ্ন উত্তর দিতে কিন্তু একদম সহজ হবে। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার যেভাবে পেঁচিয়ে কোশ্চেন গুলো দেবে হয়তো সেগুলো তুমি মানে উত্তর করতে পারবে না। ডেটা তো থাকবেই আমাদের, যে কোনো মানে ডেটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া একটু চাপেরই হবে। ওকে, চলে আসি আমরা এস তরঙ্গের বিষয়ে। এটা আমাদের ভূপৃষ্ঠ। পি তরঙ্গ কি বললাম, পি তরঙ্গের অনেক উল্টো বৈশিষ্ট্য কিন্তু এস তরঙ্গে রয়েছে। এস তরঙ্গ কি? এস তরঙ্গকে বলা হয় গৌণ তরঙ্গ, আমরা আগেই বললাম। যেহেতু আমরা দেখলাম পি তরঙ্গ ভূপৃষ্ঠের লম্ব ভাবে ওঠে, কিন্তু এস তরঙ্গ লম্ব ভাবে যেতে পারে না, একটু বেঁকে তির্যক ভাবে কাজ করে, তির্যক ভাবে যায়। এস তরঙ্গ কি করে, তির্যক ভাবে ভূপৃষ্ঠের উপর গিয়ে পৌঁছায়। কি বললাম, পি তরঙ্গ যদি লম্ব ভাবে যায় তাহলে এস তরঙ্গ যায় তির্যক ভাবে, একটু বাঁকা হয়ে তরঙ্গগুলো প্রবাহিত হয়। বোঝা গেল? এস তরঙ্গ কি পি তরঙ্গের চাইতে কম শক্তিশালী। ওকে, এটা তো তোমরা জানোই। আবার কি ধীরগতি সম্পন্ন হয়। আবার যেহেতু আমরা দেখেছিলাম পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট হয়, কিন্তু এস তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক বড় হয়, রাইট? এই জন্য এস তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। যেমন করে পি তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বললাম, ঠিক তেমন করে এস তরঙ্গকে বলবো আমরা অনুপ্রস্থ তরঙ্গ। এটা যেহেতু তির্যক ভাবে কাজ করে তাই তির্যক তরঙ্গ এস তরঙ্গকে বলা যায়। ঠিক আছে, তাহলে যেখানে দেখলাম পি তরঙ্গের গতিবেগ আমাদের কত, 5 থেকে 14 কিলোমিটার পার আওয়ার, সেখানে এস তরঙ্গের গতিবেগ কত, পি তরঙ্গের থেকে অনেক কম, মোটামুটি 3.5 থেকে 4.5 কিলোমিটার, 3.5 to 4.5 কিলোমিটার পার সেকেন্ড। সেকেন্ডে 3.5 থেকে 4.5 কিলোমিটার গতিতে তির্যক ভাবে এগিয়ে যায়। আবার তরঙ্গ দৈর্ঘ্য পি তরঙ্গ অপেক্ষা সামান্য বড় হয়। দেখো, বড় যে পি তরঙ্গ যেখানে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য, সেখানে এস তরঙ্গ দৈর্ঘ্য গুলো অনেক বড় হয়। এবং এর থেকে এটা আরেকটা মূল পার্থক্য কি, এর থেকে আরেকটা মূল পার্থক্য হচ্ছে পি তরঙ্গ সমস্ত মাধ্যম দিয়ে, সলিড, লিকুইড, গ্যাস সব মাধ্যম দিয়ে প্রবেশ করতে পেরেছে, কিন্তু এস তরঙ্গ শুধুমাত্র এস তরঙ্গ কি কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে। এস তরঙ্গ শুধুমাত্র সলিড মাধ্যমেই প্রবেশ করতে পারবে, অন্য কোনো মাধ্যমে প্রবেশ করতে পারে না। এস তরঙ্গ কি হয়, সলিড মাধ্যমে প্রবেশ করতে পারে, অন্য কোনো পদার্থের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই যখন এরা বহিঃকেন্দ্রীয় মণ্ডলের উপর দিয়ে যায়, যেহেতু বহিঃকেন্দ্রীয় মণ্ডলটা কি হয়, গলিত অবস্থায় রয়েছে, তাই পি তরঙ্গ সবগুলো ক্রস করতে পারলে এস পারে না। এস শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে ঠিক অন্তঃকেন্দ্র মণ্ডলে এস তরঙ্গ পৌঁছতে পারে না, ফলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বেঁকে যায়। তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বেঁকে যায়। এবং পি তরঙ্গ যখন আসে তখন কি হয়,
পি তরঙ্গের প্রতিসরণ ঘটে। ফলে আমরা দেখেছি 102 ডিগ্রি থেকে 143 ডিগ্রি পর্যন্ত পৃথিবীর কৌণিক দূরত্বে কোনো কম্পনই পৌঁছায় না। আমরা দেখেছি এই কারণেই 102 ডিগ্রি থেকে 143 ডিগ্রির মধ্যে পৃথিবীর অভ্যন্তরে কোনো কম্পনই পৌঁছায় না। সেই জন্য এই এলাকাকে, এই কৌণিক দূরত্বের এলাকাকে সিসমিক শ্যাডো জোন বলা হয়। কি বলা হয়? সিসমিক শ্যাডো জোন বা ভূমিকম্পের ছায়া অঞ্চল। কি বলা হয়? সিসমিক শ্যাডো জোন বা ভূমিকম্পের ছায়া অঞ্চল। বোঝা গেল? আমাদের পি তরঙ্গ হয়ে গেল, এস তরঙ্গ হয়ে গেল। এবার আমরা একটু সারফেস ওয়েভের দিকে আসি। আমাদের বডি ওয়েভ বলতে পি এবং এস, আমরা সেই দুটোর পার্থক্য বুঝিয়ে দিলাম এবং কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো কিন্তু বোঝানো হলো। এখন আমরা সারফেস ওয়েভের মধ্যে আসব। সারফেস ওয়েভের মধ্যে আমরা যে দুটো দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের কি, লাভ তরঙ্গ এন্ড কি তরঙ্গ, র্যালে তরঙ্গ। লাভ তরঙ্গ আসলে কি বুঝে নাও। এটা তোমাকে জানতে হবে যে লাভ তরঙ্গ এটা গ্রেট ইনফরমেশন যে 1911 সালে AEH লাভ, ভালো করে বোঝো, AEH লাভ এই তরঙ্গ প্রথম আবিষ্কার করেছিলেন, এই তরঙ্গের খোঁজ প্রথম দিয়েছিলেন, তাই এই তরঙ্গকে লাভ তরঙ্গ বলা হয়। ওকে, এই জন্য কি বলা হয়? এল ওয়েভ বা লাভ তরঙ্গ বলা হয়। যদিও লাভ কথা রয়েছে লোকটার লাভের নাম অনুসারে, কিন্তু জেনে রাখো এই লাভ সেই লাভ না, ভালোবাসার কোনো লাভ নয়। এই লাভ এমন ক্ষতি করে ভূপৃষ্ঠে যে বলার নয়, প্রচুর সম্পত্তি হানি করে, প্রচুর মানুষের ক্ষতি করে। তো আপাতত ভাবে এটাকে লাভ তরঙ্গ মনে হলেও যেহেতু লোকটার নাম লাভ, কিন্তু লাভের মতো কোনো কাজ করে না। জেনে নাও 1911 সালে AEH এই লাভ তরঙ্গ আবিষ্কার করেছিলেন বলে এটাকে লাভ তরঙ্গ বলা হয়। এবং কিভাবে এগোয়? এই তরঙ্গ কিন্তু সর্পিল আকারে এগোয়, এইভাবে সারফেসের উপরে সর্পিল সাপের মতো গতি নিয়ে এগোতে থাকে এবং এই তরঙ্গের ক্ষতিকর মানে প্রচুর ধ্বংস, ধ্বংস কিন্তু এল তরঙ্গের মধ্যে হয়ে থাকে। এল তরঙ্গের জন্য হয়ে থাকে সর্বাধিক ক্ষতি, এল তরঙ্গের জন্য হয়ে থাকে কি, সর্বাধিক ক্ষতি। ওকে, মাথায় রেখো, প্রশ্ন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক লাইন থেকে কিন্তু আসতে পারে, ধারণাগুলো ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, এই তরঙ্গ দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি, একদম ভূকম্প ভূপৃষ্ঠকে কাঁপাতে কাঁপাতে নিয়ে যাবে, বাড়িঘর ভেঙে যাবে, রেল লাইন গুলো উল্টে যেতে পারে, লাইন বিচ্যুত হতে পারে। ঠিক আছে, আবার র্যালে তরঙ্গ মনে রাখো, র্যালে তরঙ্গের নাম কি করে এলো? তাহলে লাভ তরঙ্গ যদি AEH লাভ আবিষ্কার করেছিলেন, তাহলে র্যালে তরঙ্গ নাম দেওয়া হয়েছে, তাহলে ওটাও কোন বিজ্ঞানী, ভূবিজ্ঞানী আবিষ্কার করেছেন। কে আবিষ্কার করেছেন? কি বললাম, কে আবিষ্কার করেছেন? আমাদের র্যালে তরঙ্গ। আর তরঙ্গ আবিষ্কার করেছেন কে? মাথায় রেখো, লর্ড র্যালে। কি বললাম? লর্ড র্যালে। বানানটা ভালো করে দেখো, লর্ড র্যালে। ওকে, এই তরঙ্গ প্রথম আবিষ্কার করেন বলে এই তরঙ্গের নাম হচ্ছে র্যালে ওয়েভ। বোঝা গেল? পৃষ্ঠ তরঙ্গ দ্বারা শিলা আকৃতি আয়তন পরিবর্তন ঘটায় তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গের দ্বারা শিলা আকৃতি আয়তন পরিবর্তন ঘটাতে পারে। তাই সারফেস ওয়েভ হচ্ছে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, ভূপৃষ্ঠ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে থাকে। তাহলে আমরা যদি একটা তুলনামূলক আলোচনার দ্বারাই তাহলে আমরা দেখতে পাবো পি তরঙ্গের গতি সবচেয়ে বেশি, 5 থেকে 14 কিলোমিটার, সেখানে এস একটু কম, 3.5 থেকে 4.5 কিলোমিটার। পি তরঙ্গ সবচেয়ে বেশি কি করে? পি তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়, এস তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, আবার সারফেস ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড় হয়। সর্বাধিক ক্ষতি করে আমাদের এল তরঙ্গ। ঠিক আছে, পি তরঙ্গের ক্ষতি হয় খুব সামান্য, এস তরঙ্গ ক্ষতি হয় খুব সামান্য, কিন্তু পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভগুলোর জন্য ক্ষতি হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগ কিন্তু এল তরঙ্গের আর তরঙ্গে কমই থাকে, কিন্তু ক্ষয়ক্ষতি হয় বেশি। ঠিক আছে, পি তরঙ্গ মাথায় রেখো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সকল স্তরের মধ্যে প্রবাহিত হতে পারে। পৃষ্ঠ তরঙ্গ শুধুমাত্র কঠিন মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, শিয়ার আর সীমার মধ্যে। পি তরঙ্গ সবগুলো ভূগর্ভের সবগুলো স্তরে প্রবাহিত হতে পারে। কি বললাম? পি তরঙ্গ ভূগর্ভের যতগুলো লেয়ার আছে সব লেয়ারেই প্রবাহিত হতে পারবে পি তরঙ্গ। পি তরঙ্গ সবগুলো লেয়ারে প্রবেশ করতে পারবে, কিন্তু এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যম এস এবং সারফেস ওয়েভ যে আর আর এল বললাম, এই দুটো কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমে প্রবেশ করতে পারবে। তবে এল ওয়েভ, এস ওয়েভ ভূগর্ভে কিছু স্থানে কাজ করলো, এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকের উপরেই
ভূত্বকের কঠিন শিলাস্তর মানে শিয়ালার সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিন্তু এল তরঙ্গ কাজ করবে না। এই জন্যই তো পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকের কঠিন আবরণের মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে, অন্য কোনো ভূগর্ভের নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না, এই জন্যই এটাকে সারফেস ওয়েভ বলা হয়। এখন আরেকটা মজাদার তথ্য হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তোমাদের বোঝাই ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা আসলে কি। দেখো আমি একটা গার্ডার নিই, মার্কিন ভূতত্ত্ববিদ রিড, মাথায় রেখো মার্কিন ভূতত্ত্ববিদ রিড কি করেছিলেন, কি বুঝিয়েছেন, মাথায় রেখো। তথ্যটা হচ্ছে কি স্থিতিস্থাপক প্রতিক্ষেপণ তথ্য। স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্ব, এটা কি ইংরেজিতে যাকে বলা হয় ইলাস্টিক রিবাউন্ড থিওরি। কি বললাম? ইলাস্টিক রিবাউন্ড থিওরি। এতে কি হয়, এটা কেমন থিওরি না, ভূবিজ্ঞানী রিড কি বললাম, ভূবিজ্ঞানী রিড বললেন কি যে ভূত্বকে যে শিলাগুলো আছে রবারের মতো। রিড কি বললেন, ভূত্বকের শিলাগুলো যেগুলো আছে সেগুলো রবারের মতো, অর্থাৎ কোন কারণের জন্য এই ভূত্বকের শিলাগুলো, এই যে গাঢ় আমার হাতে গাঢ় দেখছো, কোন কারণে ভূত্বকগুলো কি হয় এই রবারের মতো যেহেতু স্থিতিস্থাপক, তাই এগুলো কোনো কারণে কি হয় প্রসারিত হয়। শিলাগুলো এরকম ছিল, কোন কারণে প্রসারিত হয়, টান প্রচন্ড সৃষ্টি হয়, শিলার মধ্যে কি হয় রাবারের মতো টান পর্যন্ত সৃষ্টি হয়। এবং এরা কিন্তু দুদিকে সঞ্চরণশীল, এদিকেও ডান দিকেও বাঁ দিকে উভয় দিকে সঞ্চরণশীল। কেউ রাবারের মতো ঠিক কি হয় টান সৃষ্টি হয়। একসময় যদি এই রাবারটাকে আমি অতিরিক্ত টান দিই এবং যতটা শক্তি আমার হাতে আছে এইটাকে টান দিই, তাহলে একসময় কি হবে, একসময় শিলাগুলো চূর্ণ হয়ে যাবে, একসময় শিলাতে ফাটল ধরবে। বুঝতে পারছো? একসময় শিলাগুলোতে ফাটল ধরবে। তাহলে রিড কি বলছেন যে ভূত্বকের যে শিলাসমূহ আছে ঠিক রাবারের মতো, যেখানে কি হয় শিলায় টান ধরে, আর টান দেওয়ার সময় কি হয় একসময় এই টানটা সহ্য করতে না পেরে এই শিলাটা এই টানটাকে সহ্য করতে না পারে, একসময় এটা কি হয় একসময় এটা ফেটে যায়, একসময় শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে যায়। আর তখন যখন টুকরো টুকরো হয়ে যায় স্থিতিস্থাপক ধর্মের জন্য কি হয়, যখন এটা ধরো ফেটে গেল, যখন কি হয় এটা যদি ফেটেই যায়, রাবারটা যদি ফেটেই যায় আবার কি হয়, আবার রাবারের বৈশিষ্ট্য হচ্ছে সে আবার নিজের জায়গায় অবস্থানে ফেরত আসতে চাই। আমি এতটা বাড়িয়ে নিলাম, আবার যখন এই টানটা আমি ছেড়ে দেবো তখন আবার সে কি করবে, রাবারটা নিজের স্থানে ফিরে আসতে চাইবে। ঠিক রিড তাই বলছেন যে শিলাস্তর গুলো ঠিক রাবারের মতো, যেখানে প্রচন্ড চাপের সৃষ্টি হয়, প্রচন্ড টানের সৃষ্টি হয়, তখন শিলাগুলো খন্ড খন্ড হয় এবং তারা আগের অবস্থায় ফিরে আসতে চায়, আর এই কারণেই ভূমিকম্প সৃষ্টি হয়। আর এটাকেই বলছি আমরা স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্ব বা রিডের ইলাস্টিক রিবাউন্ড থিওরি। রিডের কি ইলাস্টিক রিবাউন্ড থিওরি কখন ব্যাখ্যা করেছিলেন, মাথায় রাখো এই তথ্য দিয়েছিলেন রিড 1906 সালে। 1906 সালে এই তথ্য দিয়েছিলেন। কোথায় কোথায় তিনি পর্যবেক্ষণ করে দিয়েছিলেন, ইউএস এর সান ফ্রান্সিসকো। মাথায় রেখো এই তথ্য তিনি তখন দিয়েছিলেন যখন তিনি পর্যবেক্ষণ করলেন ইউএস এর সান ফ্রান্সিসকো এলাকাকে, সেখানকার ভূমিকম্পে সান ফ্রান্সিসকো এলাকা পর্যবেক্ষণ করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তিনি বলেছিলেন ভূত্বকের যে শিলাখণ্ডগুলো আছে সেটা রাবারের মতো, টান দিলে প্রচন্ড পীড়নের সৃষ্টি হয়, ফলে একসময় ফেটে যায় এবং সে কি করে আগের অবস্থায় ফিরে আসতে চায়, আর এই কারণেই ভূমিকম্পগুলো ঘটে। বোঝা গেল? এর মধ্যে আর কোনো সমস্যা? যেটুকু তথ্য দিচ্ছি তোমাদের কাজে লাগছে নোট করো, এগুলো কার্যকরী তথ্য, এগুলো তোমাদের জানতে হবে, কোশ্চেন আসবে। ঠিক আছে, আজ আমি গুরুত্বপূর্ণ আর্থকুয়েক টপিক নিয়ে এসেছি, যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেকটা যে আমি ইনফরমেশন গুলো দিচ্ছি, প্রত্যেকটা যে কিভাবে কাজ করছে প্রত্যেকটা তোমরা সেগুলো বোঝাচ্ছি, অবশ্যই তোমাদের মন দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই সেটাকে শেয়ার করে দেবে। এখন আমরা চলে আসবো এই ভূমিকম্পের ফলে কি কি হতে পারে, কি কি ঘটতে পারে আমরা একটু দেখবো মানে কি হঠাৎ ভূমিকম্প হবে আর আমি যে চুপচাপ দেখবো, আমি তো ধ্বংস করে যাবো, সেই দেখা নয়। আমরা দেখবো বোর্ডে আসলে আমরা কিভাবে পড়াশোনা করছি বা করব সেটা আমরা দেখবো।
তাহলে কি হয়, ভূমিকম্প যখন হচ্ছে শিলার কোন দারুণ দিয়ে কি হচ্ছে, ম্যাগমা গুলো বেরিয়ে এসে আবার ভূমিকম্প হয়। তাহলে এখানে প্রচন্ড রকম কি হয়, অগ্নুৎপাত ঘটতে পারে। আবার অগ্নুৎপাতের ফলেও কি হয়, ভূমিকম্প ঘটতে পারে, রাইট। অগ্নুৎপাতের ফলে প্রচন্ড বিস্ফোরণ করে যেহেতু আসে, সেই জন্য অগ্নুৎপাত ঘটতে পারে। যেটা আমি বলি, আসামের ভূমিকম্প যেটা হয়েছিল, ভালো করে মাথায় রেখো। কয়েকটা জিনিস তোমাদের দেখো, সবগুলো তথ্য মনে রাখা সম্ভব নয়। সবগুলো তথ্য কোথায়, কখন, কোন সালে, এই শুকনো তথ্যগুলো, সাল তারিখের শুকনো তথ্যগুলো সবার মনে রাখা সম্ভব নয়, আর সবসময় মনে রাখাও সম্ভব নয়। তবে যেসব নির্দিষ্ট বিখ্যাত বিখ্যাত ঘটনাগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যেমন আসামে 1950 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেটা কিন্তু বিরাট ক্ষতি করেছিল আসামে। এবং সেখানে বিরাট একটা ক্র্যাকস, ভূপৃষ্ঠে অনেক বড় ক্র্যাকস তৈরি হয়েছিল, ফাটল তৈরি হয়েছিল। হিমালয় পার্বত্য অঞ্চলে, মাথায় রাখো, ভূমিকম্প কখন কোথায় সবচেয়ে বেশি হবে, কোন হিমালয়, কোন পার্বত্য এলাকায় অথবা কোন মহাসাগর এলাকায় সবচেয়ে বেশি হবে। তাহলে পরবর্তী পয়েন্ট যদি বলি, তাহলে কোথায় ভূমিকম্পগুলো সৃষ্টি হবে, হিমালয় উচ্চতা। ভূমিকম্পের কি হয়, হিমালয় উচ্চতা বাড়তে থাকে। আর যখন দেখো হিমালয়ের কথা বলছে, তবে সেটা কার্যকরী হবে কখন, যখন নবীন ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়। কারণ নবীন ভঙ্গিল পর্বত মানেই হচ্ছে তাদের পর্বত গঠন কাজ এখনো শেষ হয়নি, আন্দোলন চলছে। প্লেট টেকটনিক থিওরিতে বলা হয়েছে মুভমেন্ট চলছে, বছরে 2 থেকে 3 সেন্টিমিটার করে প্লেট গুলো সঞ্চালনশীল। আর এই কারণে কি হয়, পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিকম্প হয়। বোঝা গেছে। আবার কি, যদি একটু পেছন দিকে চলে যাই, 1819 সালে গুজরাটের কচ্ছ এলাকায়, কচ্ছ উপকূলে যে ভূমিকম্প হয়েছিল, বিরাট ক্ষতিকর একটা ভূমিকম্প হয়েছিল 1819 সালে। বহু নদীর পথ রুদ্ধ হয়ে গেছিল। বহু নদীর পথ, যে নদী কোন একটা নির্দিষ্ট গতিতে যায়, রুদ্ধ হয়ে গেছিল। মানে কি, রুদ্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া অথবা গতি পরিবর্তন করে নেওয়া। তেমনই আমরা দেখেছিলাম আসামের দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল ভূমিকম্পের ফলে। আমরা পড়েছি আসামের দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল। আর সেটা কখন হয়েছিল, মাথায় রেখো, 1950। এই যে আমি দেখালাম একটু আগে, 1950 সালে আসামের দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল। সঙ্গে সঙ্গে কি হয়, দেখো, প্রাকৃতিক কারণে তো ভূমিকম্প হচ্ছে, সঙ্গে সঙ্গে মানবিক কারণে তো হয়। মানুষ যখন অতিরিক্ত চওড়া স্রোতযুক্ত নদীতে যখন বাঁধ দেয়, তখন এই যে কৃত্রিম জলাধার নির্মাণ করছি আমরা, সেগুলো হঠাৎ করে ফেটে গিয়েও কি হয়, একটা শক্তির রিলিজ ঘটে, শক্তির উন্মোচন হয়। তখন সেখান থেকেও কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন আমরা দেখেছি কোথায়, কয়নাবাদ। এই কয়নাবাদ কোথায় আছে, মহারাষ্ট্রে। কোথায় আছে কয়নাবাদ, মহারাষ্ট্রের কয়নাবাদে ভূমিকম্প এসেছিল, যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। মহারাষ্ট্রে কোথায়, কয়না নদীর বাঁধ। কয়না নদীর বাঁধ কি হয়েছিল, এখানে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল কৃত্রিম জলাধার নির্মাণ করার ফলে। এবং মাথায় রেখো, এর সাল হয়েছিল তখন 1967 সালে। বোঝা গেল। আমি কিছু বিখ্যাত, আমরা বিদেশে তো প্রচুর ভূমিকম্প হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশে ভূমিকম্প হচ্ছে। তো আমরা বেশি করে আমাকে ভারতের ব্যাপারগুলো একটু বেশি আলোচনা করব, কারণ আমরা আসলে ভারতবাসী তো, ভারতীয়, তাই ভারতের ব্যাপারগুলো একটু বেশি তোমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন করে। চলে আসি পরবর্তী সালে, 1991 কাশ্মীরে একটা ভূমিকম্প হয়েছিল। কাশ্মীরে ভূমিকম্প হয়েছিল, সেখানে কিন্তু এরকম কাণ্ড দেখা গেছে। কাশ্মীর যেহেতু পাহাড়ি এলাকা, দক্ষিণ হিমালয় এলাকা, তাই কাশ্মীর ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। সেখানে ঘটেছিল 1991 সালে বিরাট ক্ষয়ক্ষতি হয়। সঙ্গে সঙ্গে আর কিছু কারণের জন্য আমরা দেখো, এখানে কিন্তু আমরা কোথায় কোথায় ভূমিকম্পের ফলাফল যেমন দেখছি, এর কারণগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কি কারণে অ্যাকচুয়ালি ভূমিকম্পগুলো সৃষ্টি হয়, সেই কারণগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা হচ্ছে না। যা জলাধার নির্মাণ, বাঁধ নির্মাণ, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হচ্ছে, এইসব কারণের জন্য কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। কারণের সাথে সাথে আমাদের জায়গাগুলো ক্ষয়ক্ষতিরও বোঝা যাচ্ছে। এখন আর কি হতে পারে, আরেকটা কারণ যদি বলি, পারমাণবিক বিস্ফোরণ। আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, এবং আধুনিক সময়ে যুদ্ধ একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গাতে যুদ্ধ কোনো না কোনো কারণে লেগেই আছে। তো কি করে দেশগুলো, কি করে, এই যে পরমাণু বোমার একটা স্যাম্পল পরীক্ষা করে। যখন এই পরীক্ষা করার জন্য পারমাণবিক বিস্ফোরণ হয়, তো যখন এই পারমাণবিক বোমাগুলো পরীক্ষা করে, এই পারমাণবিক বিস্ফোরণের জন্যও কিন্তু ভূ আন্দোলন কিছুটা জায়গা, যেটা কি হয়, এই পারমাণবিক বিস্ফোরণের জন্য কিছুটা জায়গা থেকে ভূমিকম্প হতে পারে।
এই পারমাণবিক বিস্ফোরণের জন্য ভারতের কোথায় দেখা গিয়েছিল বলতো? 1974-1998 সালে কোথায়? রাজস্থানের পোখরান। এই জায়গাতে পারমাণবিক বিস্ফোরণ কি হয়? পরমাণুগুলো চেক করে নেওয়া হয়। কি বললাম? রাজস্থানের পোখরান। বললাম রাজস্থানের পোখরান অঞ্চলে এই পারমাণবিক বিস্ফোরণের জন্যই ভূমিকম্প হয়েছিল। সেখানে ঘটেছিল 1974 and 1998। 1974 and 1998 সবগুলো সাল মনে রাখা সম্ভব নয়, তো যতগুলো সাল বা তারিখ আমার দেওয়া দরকার ছিল আমি কিন্তু দিলাম। ঠিক আছে, অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে ভারতের মধ্যে। অনেক সময় এই ভূমিকম্প হচ্ছে, এখনো হচ্ছে। এই তো আমরা সেদিন 2015 সালে দেখলাম যে লাগাতার কিছু কিছু ভূমিকম্প হচ্ছিল। আরেকটা ইনফরমেশন, ভূমিকম্প গুলো যখন হচ্ছে তখন না, ধরো এটা যে ভূমিকম্পের আমার একটা জায়গা, এখানে কেন্দ্র, এখানে কম্পনটা পৌঁছালো, এইভাবে এইভাবে যাচ্ছে, কম্পন গুলো যাচ্ছে। তো ফলে কি হচ্ছে, যখন ভূমিকম্প প্রথম উপকেন্দ্রে পৌঁছলো, ভূয়ান্দোলন হয়ে উঠলো, চেপে উঠলো। আবার ক্ষণিকক্ষণ পরে, ঘন্টা খানিক, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, বা কিছুক্ষণ পর, মিনিটের পর দেখবো এই জায়গাগুলো আবার ঠিক কাঁপছে, আবার ঠিক কাঁপছে। একবার প্রথমবার যে কম্পনটা হয় সবচেয়ে বেশি হয়, তারপর ধীরে ধীরে ঘন্টা খানেক পরে, একদিন বা দুদিন পরে আবার জায়গাগুলো কাঁপতে থাকে। এগুলোকে বলা হয় আফটার শক। এগুলোকে বলা হয় আফটার শক। তখন কিন্তু ভূমিকম্প স্থির অবস্থায় তৈরি হয়নি। ভূপৃষ্ঠ যখন একটা ভূমিকম্প হয়ে যায়, যখন প্লেটে প্লেটে সংঘর্ষ লেগে ভূমিকম্প হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট গুলো কি হয়? প্লেটগুলো স্থিরতা লাভ করে না। ভূয়ান্দোলনে ভূগর্ভে কিন্তু সে কম্পনটা চলে। ফলে কি হয়, প্রথম আক্রমণের পরে আবার কিছুক্ষণ পরে পরে কি হয়, ছোট ছোট আন্দোলন দেখা যায়। এগুলোকে বলা হয় আফটার শক। এই আফটার শক কি হতে পারে তুমি বুঝতে পারবা, তোমার বাড়ির যদি শেকল, দরজার শেকল নড়বে, হয়তো দেয়াল থেকে কোনো ফটো বা যেগুলো ঝোলানো থাকে সেগুলো পড়ে যেতে পারে, এগুলো কিন্তু তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এবার আমাদের চলে আসি ভূমিকম্পের কারণ ফলাফল তো মোটামুটি হয়ে গেল। এখন ভূমিকম্পের যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোথায় কোথায় ভূমিকম্পগুলো আসলে সৃষ্টি হয়, এই জোনগুলো আমাদের ভাগ করা দেখে নিতে হবে। ভূমিকম্প প্রবণ এলাকাগুলো আমাদের এবার দেখে নিতে হবে। ক্লাস ভালো লাগছে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দাও, কেমন লাগছে জানিয়ে দাও। সবচেয়ে বেশি যে ভূমিকম্প হয় না, এবার আমরা দেখছি এলাকাগুলো, ভূমিকম্প এলাকাগুলো। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখতে পাবা সবচেয়ে বেশি যে ভূমিকম্প এলাকা রয়েছে সেটা কোথায় রয়েছে। আমি একটা ম্যাপ আঁকি, যদি একটা রাফ আঁকছি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এদিকে থাকছে আমাদের কি, এদিকে যদি আফ্রিকাকে কল্পনা করি, এদিকে যদি আফ্রিকাকে কল্পনা করি, এই যে আরব, এই যে ভারত, এই যে ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, এই যে ইউরোপ, ভূমধ্যসাগর, এই যে এশিয়া চলে আসছে, এই যে এখানে আমাদের অস্ট্রেলিয়া আছে। একটা ম্যাপ আঁকলাম সাধারণ। এবার এই জায়গাটাকে আমরা বলছি প্যাসিফিক ওশিন। হ্যাঁ, এটাকে আমরা বলছি প্যাসিফিক ওশিন। তাহলে ভূমিকম্প প্রবণ এলাকা যদি প্রথম কোনো জায়গায় উল্লেখ করতে হয়, তবে সেটা অবশ্যই প্যাসিফিক ওশিন, প্রশান্ত মহাসাগর এলাকায় সর্বাধিক ভূমিকম্প ঘটে। প্রশান্ত মহাসাগর এলাকায় সর্বাধিক ভূমিকম্প ঘটে। ঠিক আছে, যেহেতু এখানে আবার কিছু দ্বীপ রাষ্ট্র আছে, তো এই জায়গাগুলোতে প্লেট গুলো আছে, যেমন এখানে নাজকা পাত রয়েছে, আরো কিছু কিছু এখানে রয়েছে, প্রশান্ত মহাসাগর পাত রয়েছে, জাপান প্লেট রয়েছে, চায়না প্লেট রয়েছে। এই জায়গাগুলোতে কি হয়, কম্পন সবসময় কি হয়, মহাসাগরের পাতের সঙ্গে মহাদেশীয় পাত ধাক্কা লাগতেই থাকে। ফলে কখনো ভূমিকম্প গুলো এখানে সৃষ্টি হয়, এখানে সৃষ্টি হয়, এগুলো সৃষ্টি হতেই থাকে, এগুলো সৃষ্টি হতেই থাকে। সবচেয়ে বেশি ভূমিকম্প যদি হয় তাহলে প্রশান্ত মহাসাগর এলাকায় কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। উত্তর আমেরিকার আলাস্কা থেকে কি হয়, আন্দিজ পর্বতমালা পর্যন্ত অতিক্রম করে হর্ন অন্তরীপ পর্যন্ত কিন্তু এই জায়গায় ভূমিকম্প হয়। এটাকে হর্ন অন্তরীপ বলা হয়। তাহলে এই আলাস্কা থেকে শুরু করে একদম দক্ষিণ দিকে চলে আসলে হর্ন অন্তরীপ পর্যন্ত এই গোটা লাইন জুড়ে ভূমিকম্প হতে পারে। বুঝতে পারলাম? আবার পশ্চিম দিকে যদি যাই, এটা আমাদের প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক, এটা পশ্চিম দিক। পশ্চিম দিকে যদি যাই তাহলে কি দেখতে পাবো, সেখানে এশিয়া মহাদেশের জাপান, কিউবা, এইসব জায়গায়, সুমাত্রা, জাভা হয়ে আমাদের অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড পর্যন্ত চলে যায়।
এত বড় বিধ্বস্ত এলাকা ভূমিকম্পের কারণে, বিধ্বস্ত বলবো না, এগুলো ভূমিকম্প কোনো কারণে ধ্বংসাত্মক হতে পারে, আবার কোনো কারণে গঠনাত্মক হতে পারে। কারণ আমরা জানি যেখানে আমাদের আটলান্টিক ওশিন রয়েছে সেখানে কিন্তু দুটো প্লেট পরপর থেকে দূরে সরে যাওয়ার ফলে মধ্য সামুদ্রিক শৈলশিলার সৃষ্টি হয়, এটা আমরা জানি। আর কোথায় কোথায় হতে পারে, যেখানে মধ্য মহাদেশীয় বলয় রয়েছে, ইউরোপ আর এশিয়ার ভূমি, দেখো এটা হচ্ছে আমাদের এশিয়া, এদিকটা হচ্ছে ইউরোপ। তো ইউরোপ এশিয়াকে আমরা কি বলি, একসঙ্গে ইউরেশিয়া বলা হয়। এখানে ইউরেশিয়া সবচেয়ে বড় পাত আমরা জানি, ইউরেশিয়া পাত সবচেয়ে বড় পাত, সবচেয়ে বড় মহাদেশীয় পাত। সেখান থেকে আমরা দেখেছি এখান থেকে ইন্ডিয়ানা প্লেট উঠে আসছে, ভারতীয় পাত এখানে রয়েছে। এখানে কি ইউরেশিয়া প্লেট আর ভারতীয় প্লেটে ধাক্কা লাগা ভূমিকম্প তৈরি হয়। আর এখানে আমাদের কি রয়েছে, হিমালয় পর্বত রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, মধ্য মহাদেশীয় বলয়। এই জায়গাটাকে আমরা বলছি মধ্য মহাদেশীয় বলয়। এখানে প্রচুর ভূমিকম্প সংঘটিত হয় আমরা জানি। এখানে পৃথিবীর এদের মাথায় রেখো যে প্রশান্ত মহাসাগরে যতগুলো ভূমিকম্প হয় তার পার্সেন্টেজ যদি ধরি তাহলে হবে 68%। তাহলে প্রশান্ত মহাসাগরের টোটাল ভূমিকম্পের 68% ঘটে থাকে, আর মধ্য মহাদেশীয় বলয়ে 21% ভূমিকম্প হয়ে থাকে। ভালো করে বোঝো, 89% ভূমিকম্প এই দুটো এলাকাতেই হয়ে থাকে, মাত্র 10% ভূমিকম্প আদার্স অঞ্চলে হয়। বুঝতে পারলা, সবচেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে প্রশান্ত মহাসাগর এলাকায় 68%, এবং ইউরেশিয়া মহাদেশীয় এলাকায় হচ্ছে 21%। ঠিক আছে, আমরা জোনগুলো আসলে দেখে নিচ্ছি। এরপর আমরা আসছি মধ্য আটলান্টিক। তাহলে প্রধান তিনটে এলাকা যদি ভাগ করে নিই, প্রথমটা দেখলাম প্রশান্ত মহাসাগর এলাকা, মধ্য মহাদেশীয় বলয়, এবং এখানে আমরা দেখবো আটলান্টিক ওশিন। এই জায়গাটা মিলিয়ে আর এই জায়গাটা মিলে আমাদেরকে, এই জায়গাটা মিলে হচ্ছে আটলান্টিক ওশিন, আটলান্টিক মহাসাগর। ওকে, এই জায়গাতেও তৃতীয় বলয় যদি ধরি তাহলে এই জায়গাটাকে আমরা ধরবো, এই জায়গাতে আমাদের ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। কোথা থেকে, আটলান্টিক মহাদেশের তলদেশে কি হয়, যখন কোনো ফাটলের সৃষ্টি হয়, এই জায়গা থেকে কি হয়, অগ্নুৎপাত গুলো বের হয়ে দুদিকে ছড়িয়ে যায়। আর এই জায়গায় কি দেখতে পারি, এই জায়গায় আমরা দেখতে পারি ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বা অপসারী প্রাপ্তিমালা, যার এখান থেকে কি হয়, অগ্নুৎপাত গুলো বেরিয়ে আসে এই মহাদেশের দুই দিকে ছড়িয়ে যায়। এই জন্য সমুদ্র তলে বিস্তার ঘটে। এই জন্য যেহেতু পরে গিয়ে কি হয়, এগুলো আস্তে আস্তে শীতল হয়ে জমে সংকুচিত হয়ে ঠান্ডা হয়ে জমে কঠিন হয়ে যায়, আর এটাকে আমরা কি বলি, সি ফ্লোর স্প্রেডিং বলি। আর এই কারণে তৈরি হয় কি, এই কারণে তৈরি হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওশেনিক রিজ। ইংরেজিতে বললে কি বলবো, মিড ওশেনিক রিজ, মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওশেনিক রিজ, মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। তাহলে তিনটে প্রধান এলাকা দেখে নিলাম। এখন আমরা যদি এটা আমরা পুরো সমগ্র আমরা বিশ্বের ব্যাপারটাকে নিয়ে তুলনা করলাম, এখন যদি শুধুমাত্র ভারতের এলাকাগুলো নিয়ে তুলনা করি তাহলে ভারতের জোনগুলোকে আমরা কিভাবে ভাগ করব, ভারতের ভূমিকম্প জোনগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। দেখো, সবটাই কিন্তু তোমাদের কনসেপ্টের উপর নির্ভর করছে। আমি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি এবং বুঝবো, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভারতীয় জোনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ঠিক, আমি একটু তাড়াহুড়াতে একটু জাস্ট আউটলাইনটা আমি আঁকি ভারতের। এখন তো অতটা ভালো ম্যাপ হবে না, যেহেতু ক্লাসটা আমাকে লম্বা করলেও হবে না, আবার না বুঝালেও নয়। সো আমি একটা জাস্ট আউটলাইন ম্যাপ একটা তুললাম ভারতে যদি দেখি তাহলে কি দেখবো, ভারতের জনকে 5 ভাগে ভাগ করতে পারি। প্রথম জনটা কি, 1 নম্বর জন অতি অল্প ভূমিকম্প এলাকা। কোথায় কোথায় দেখতে পাবো, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে সবচেয়ে কম, এটা 1 নম্বর জন দিলাম। এদিকে আছে কর্ণাটক, এদিকে কিছু এলাকা থাকবে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলো সবচেয়ে কম ভূমিকম্প হয়, অতি অল্প ভূমিকম্প হয়। তার মধ্যে এখানে ছত্তিশগড় পড়ে যাবে, এটা 1 নম্বর জন। এখানে ভূমিকম্প গুলো খুব কম, মানে এখানে আমরা বলতে পারি এটা অতি অল্প ভূমিকম্প প্রবণ এলাকা হলো। এবার এর চেয়ে যে বেশি এলাকা গড়তে হয় সেগুলো আমরা দেখবো কোথায় কোথায়, তামিলনাড়ু দেখবো, মহারাষ্ট্র দেখবো, আর কি দেখবো, অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায়, গুজরাট, অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায়, খুব বেশি নয়, রাজস্থান দেখতে পাবো। তাহলে তামিলনাড়ু, মহারাষ্ট্র আর রাজস্থানের কিছু অংশ আমরা কিন্তু দেখতে পাবো। সেখানে কি আমরা এটাকে 2 নম্বর জোনে ভাগ করে নিব। এই এলাকাটাকে আমরা কি করব, 2 নম্বর জোনে ভাগ করে নিব। এটা হচ্ছে অল্প ভূমিকম্প প্রবণ এলাকা,
অল্প ভূমিকম্প প্রবণ এলাকা। তাহলে অতি অল্প দেখতে পাবো কি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ অতি অল্প, আর দেখতে পাবো তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান কিছু অংশ আমরা অল্প ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে ফেলতে পারি। 3 নম্বর জন যদি আসে দেখবো কেরল, গোয়া, মহারাষ্ট্রের কিছু কিছু অংশ, কেরল, গোয়া, মহারাষ্ট্র, যেহেতু এখানে ওসিনিক আমাদের আরব সাগর, যেখানে দেখবো মহাদেশীয় পাত মহাসাগরের পাত পাশাপাশি থাকছে, সেখানে কিন্তু আমাদের কম্পন গুলো হচ্ছে সাগর এলাকা, মানে সেখানে কম্পন হওয়াটা স্বাভাবিক। ফলে এখানে কি দেখতে পাবো, গোয়া দেখতে পাবো, গুজরাটের কিছু অংশ দেখতে পাবো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশটাই এই ভূমিকম্প এলাকার মধ্যে পড়বে, এগুলোকে আমরা পটাপট চিহ্ন দিলাম। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা যেমন কলকাতা, এই জায়গার এলাকার মধ্যে পড়বে। এই জায়গা হচ্ছে কি মধ্যম ভূমিকম্প প্রবণ এলাকা, এটাকে আমরা বলতে পারি মধ্যম ভূমিকম্প প্রবণ এলাকা, ঠিক আছে। তাহলে এবার আসবো আমরা কি, এবার বেশির দিকে এগোবো। অধিক ভূমিকম্প এলাকা কোন করে পড়বে? দেখো তোমরা সাধারণ এবং শান্ত মেজাজে চিন্তা করলে বুঝতে পারবে, ভারতের উত্তর আছে গ্রেট হিমালয় পর্বত, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানা প্লেট, ভারতীয় প্লেট। ওপর দিকে কি আছে আমাদের বার্মা প্লেট আছে, আর কি আছে আমার ইউরেশিয়া প্লেট আছে। তো প্লেটে প্লেটে ধাক্কা তো লাগা স্বাভাবিক। পাহাড়ি এলাকা এবং সাগরীয় এলাকা মানে সেখানে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তাহলে এবার যদি বেশির দিকে যাই আমরা, অতি অল্প হয়ে গেল, অল্প হয়ে গেল, মধ্যম হয়ে গেল, বেশির দিকে যদি যাই তাহলে কি কি এলাকা দেখতে পাবো? এখানে দেখতে পাবো অবশ্যই জম্মু কাশ্মীর এলাকা দেখতে পাবো, তাই না? জম্মু কাশ্মীর এলাকা দেখতে পাবো, এদিকে দেখতে পাবো সিকিম, এদিকে দেখতে পাবো মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাবো? এই জায়গাগুলো আমরা ফেলবো অধিক ভূমিকম্প প্রবণ এলাকা, এগুলোকে আমরা বলবো অধিক ভূমিকম্প প্রবণ এলাকা। 5টা জোনে ভাগ করতে পারি, 1 নম্বর জোন, 2 নম্বর জোন, এটা হচ্ছে 3 নম্বর জোন, এটা হয়ে গেল আমাদের 4 নম্বর জোন। জম্মু কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এগুলো হচ্ছে অধিক প্রবণ এলাকা। এবং অত্যাধিক যেগুলো হচ্ছে অত্যাধিক বাকি যে জোনগুলো থাকলো আমার, উত্তর ভারতের বেশিরভাগ জোনই, উত্তর ভারতের বেশিরভাগ জোনই কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়। যেমন উত্তরাখণ্ড আছে, উত্তরাঞ্চল আছে, এই সমগ্র উত্তর ভারত এবং সঙ্গে সঙ্গে গুজরাটের কিছু কিছু অংশ, যেহেতু এখানে কি আছে সাগর আছে, কচ্ছপ সাগর আছে, আরব সাগর আছে এই জায়গাতে, তার মানে কি সমগ্র উত্তর ভারত, সেখানে উত্তরাখণ্ড আমাদের চলে আসবে, উত্তরাঞ্চল চলে আসবে, এবং গুজরাটের কিছু অংশ, এবং সঙ্গে সঙ্গে আমাদের যদি এই জায়গাটা কল্পনা করি তাহলে এটা আমাদের 5 নম্বর জোন হবে, এবং সেটা হবে অধিক, মানে এটা যেমন অধিক হলো, এটা অতি অধিক মানে অত্যাধিক, অত্যাধিক ভূমিকম্প জোন হবে। তাহলে আমরা ভারতকে 5 ভাগে ভূমিকম্প জোনে ভাগ করতে পারি। একটা হচ্ছে অতি অল্প, কোথায় কোথায় বললাম অতি অল্প? বললাম কর্ণাটক, বললাম অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কিছু অংশ। অল্প কোথায় কোথায় দেখলাম? তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং রাজস্থানের কিছু অংশ। দেখলাম মধ্যম মানে ভূমিকম্প কোথায় হয়? আমরা দেখছি গুজরাটের কিছু অংশ দেখেছি, আর দেখেছি আমরা কোথায় ছত্তিশগড় কিছু দেখতে পাবো। অধিক কোথায় দেখতে পাবো? অধিক দেখতে পাবো জম্মু কাশ্মীর, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ দেখতে পাবো। আর সবচেয়ে বেশি দেখতে পাবো কোথায়? উত্তর ভারতের বেশিরভাগ অংশ, তার মানে উত্তরাখণ্ড চলে আসবে, উত্তরাঞ্চল আসবে, এবং গুজরাটের কিছু অংশে আমরা অত্যাধিক ভূমিকম্প প্রবণ এলাকা আমরা দেখতে পাবো। বোঝা গেল ভারতের কোথায় কোথায় ভূমিকম্প গুলো ঘটতে পারে? বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? যদিও আমার ম্যাপটা ওদের ভালো আঁকা হয়নি, আমরা একটু ভিডিওটাকে অতটা লম্বা করব না, তোমাদের কনসেপ্টটা জাস্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে কিন্তু এখানে অনেকগুলো তথ্য, প্রায় সবগুলো তথ্যই আমার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লাসগুলো করো, তোমাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ওকে, এবার যেগুলো ব্যাপার হচ্ছে আগ্নেয়গিরি যেগুলোতে হয় না ভূমিকম্প, আমাদের জোন ভাগ করে দিলাম। এখন দেখবো কোথায় কোথায় এই মুহূর্তে মানে এই পর্যন্ত কোথায় কোথায় সবচেয়ে বেশি ভূমিকম্প গুলো হয়েছিল বা কোথায় কোথায় হতে পারে। যেখানে আগ্নেয়গিরি আছে সেখানে হতে পারে। কোথায় কোথায় কোন জোনগুলোতে বেশি ভূমিকম্প হবে? যেগুলোতে আগ্নেয়গিরি বেশি দেখা যায় সেগুলোতে ভূমিকম্প বেশি হতে পারে। যেখানে নবীন ভঙ্গিল পর্বত রয়েছে, যেখানে হিমালয় পর্বতের বা ভঙ্গিল পর্বতের কাজ এখনো শেষ হয়নি, সেই এলাকাগুলোতে কিন্তু ভূমিকম্প হতে পারে। তাহলে আগ্নেয়গিরি এবং নবীন ভঙ্গিল পর্বত এই দুটো জায়গায় কিন্তু ভূমিকম্প সর্বাধিক হয়ে থাকে। যদি এক্সাম্পল হিসেবে বলি, তাহলে ইন্দোনেশিয়া যে ক্রাকাতোয়া আছে,
আমি সুনামি তথ্য কিন্তু এখানে দেবো, সুনামি তথ্য কিন্তু এখানে দেবো, ভালো করে বুঝতে হবে। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া যে আগ্নেয়গিরিটা রয়েছে সেখান থেকে অগ্নি উদ্গীরণের ফলে বিশাল বিশাল ভূমিকম্প হয়ে থাকে। আর সেখানে তীব্র ভূমিকম্প হয়েছিল কখন? 1883 সালের 26 আগস্ট। 1883 সালের 26 আগস্ট বিরাট ভূমিকম্প হয় এই আগ্নেয়গিরির কারণেই। ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া, ইন্দোনেশিয়া কিন্তু একটা বিশাল ভূমিকম্প এলাকা, বিশাল ক্ষতি হয় আর কি ইন্দোনেশিয়া জায়গাগুলোতে। সুমাত্রা, ইন্দোনেশিয়া, যেখানে সুনামি হয়েছিল 2004 সালে। আবার কি আগ্নেয়গিরি যখন হচ্ছে তখন কি হচ্ছে? আগ্নেয়গিরি হচ্ছে মানে কি এর সঙ্গে কতগুলো জিনিস সম্পর্কযুক্ত। এই যে লাভাগুলো, ম্যাগমাগুলো বেরিয়ে আসবে, এই যে ম্যাগমাগুলো বেরিয়ে আসবে, তাই না? কোনো ফাটল পেলে বেরিয়ে আসবে। এবার এই যে আগুনের মধ্যে, এই যে আগ্নেয়গিরি হচ্ছে, ম্যাগমা হচ্ছে, এর মধ্যে প্রচুর কিছু মিশে থাকে। শিলাখণ্ড মিশে থাকতে পারে, তেজস্ক্রিয় পদার্থ মিশে থাকতে পারে, গ্যাস মিশে আছে, জলীয় বাষ্প মিশে আছে। ভাবো আমরা যখন ওই রান্না করছি প্রেসার কুকারে জলীয় বাষ্পের জন্য তো চাপটা সৃষ্টি হয়, তাহলে ম্যাগমার সঙ্গে কতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে হবে চিন্তা করো। যখন এগুলোর কারণে, যখন যখন আগ্নেয়গিরি গুলো হচ্ছে তখন প্রচন্ড জলীয় বাষ্পের চাপের কারণে কিন্তু আগ্নেয়গিরি হয়ে থাকে। প্রচন্ড জলীয় বাষ্পের চাপ থেকে বলে বিস্ফোরণ আকারে বেরিয়ে আসে, প্রচন্ড বিস্ফোরণ করে জলীয় বাষ্পের চাপের জন্যই, ঠিক আছে? আর এই জলীয় বাষ্পের চাপের জন্য কোথায় সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। মাথায় রেখো, এই জলীয় বাষ্পের আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আগ্নেয়গিরির জন্য সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। বুঝা গেল? আবার কখন হয়? আবার যখন দেখো, যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায়, মানে যেটাকে আমরা বলি অপসারী পাত সীমানা, যেটা আমি আগের দিনই তোমাদের ধারণা ক্লিয়ার করে দিয়েছিলাম, অপসারী পাত সীমানা। এই জায়গা থেকেও যখন লাভা উদ্গীরণ হয়, এই জায়গাতেও কি হয়? ভূমিকম্প তৈরি হতে পারে এবং নতুন মহাদেশ সৃষ্টি হতে পারে। যেখানে আমি একটু আগে বললাম মিড ওশেনিক রিজ তৈরি হয়েছিল, মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়েছিল, ঠিক আছে? এইভাবে আগ্নেয়গিরি হলো। তাহলে নবীন ভঙ্গিল পর্বত এলাকায় কিভাবে ভূমিকম্প তৈরি হতে পারে, বা এই জায়গায় প্রভাব কতটুকু? যেহেতু নবীন ভঙ্গিল পর্বত মানেই হচ্ছে পর্বত গঠন কাজ এখনো শেষ হয়নি, তাই সেখানে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের কাজও শেষ হবে না, তাই কি না? যেহেতু এখানে গঠন কাজ শেষ হয়নি, পাঁচ সংস্থান তথ্য কি ব্যাখ্যা দিচ্ছে? মানে ব্যাখ্যা দিচ্ছে যেখানে নবীন ভঙ্গিল, এটা যদি আমরা হিমালয় কল্পনা করি, এদিকে আছে আমাদের ইন্ডিয়ান প্লেট, এদিকে আছে বার্মা প্লেট, তার উপরে আছে ইউএসএ প্লেট। এইসব পাতগুলো বলছে বছরে 2 থেকে 3 সেন্টিমিটার করে সরাসরি করে। তাহলে যখন ইন্ডিয়ান প্লেট যখন বার্মা প্লেটের কাছে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়াটা স্বাভাবিক, তবে তো নবীন ভঙ্গিল পর্বত, ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। আর এই কারণে ভূমিকম্প গুলো তৈরি হয়, এটা পাত সংস্থান তথ্য বলছে। আর কি বলছে? যখন দুদিক থেকে প্রচন্ড চাপ পড়লো, প্রথমে তো আমরা আমাদের যে আলফ্রেড ওয়েনের তথ্য দিয়েছিল যে ভারত ছিল আফ্রিকার একদম পূর্ব উপকূলে, সেখান থেকে আস্তে আস্তে সঞ্চরণ ঘটলো, উত্তর দিকে গেল। তখন তো এই জায়গা ব্রিটিশ ছিল। আমরা যদি প্রথমে ভারতটাকে আফ্রিকার পাশে, মানে ইন্ডিয়ান প্লেট ধরো এখানে ছিল, এখানে ছিল আমাদের ইউরেশিয়া প্লেট, এই জায়গায় বিশাল সমুদ্র ছিল যাকে আমরা বলেছিলাম টেথিস, তাই না? যখন এদিক থেকে প্লেট বাউন্ডারির কাছে আসছে, এদিক থেকে আসে, তখন কি হচ্ছে? প্রচন্ড চাপ হচ্ছে, মধ্যখানে যেসব কি ছিল, মধ্যখানে পলিবাল ছিল, সেগুলো ভাঁজ খেয়ে কি যায়? উপরে উঠে যায়। এই কারণে তো ভূমিকম্প হয়, এই কারণে তো ভূমিকম্প হয়। মহাখাতে সঞ্চিত পলিরাশি কি হয়? উভয় দিক থেকে চাপের সৃষ্টি করে। আর যেমন চাপ সৃষ্টি করবে, শিলায় কি হবে? শিলায় দারুণ সৃষ্টি হবে, চ্যুতি সৃষ্টি হবে। আর এই চ্যুতির কারণে আমাদের ভূমিকম্প গুলো সংঘটিত হবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই দুই জায়গাতে, মানে আগ্নেয়গিরি জায়গা এবং পর্বত্য এলাকা, এই দুই জায়গাতে কেন ভূমিকম্প গুলো হয় সেগুলো আমরা বিশ্লেষণ করে নিলাম। তাই ভূমিকম্পের কাজটা মোটামুটি কমপ্লিট। আমরা দেখলাম ভূমিকম্পের কোথায় কি ঘটছে, ভূমিকম্পের তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম, ভূমির কেন্দ্র দেখলাম, উপকেন্দ্র দেখলাম, ভূমিকম্প কিভাবে ক্রিয়াশীল, কোথায় কোথায় কোন অঞ্চলে কি কি কারণে ভূমিকম্প হতে পারে আমরা সবই দেখলাম। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো আমরা দেখে নিলাম, ভারতীয় অঞ্চল দেখে নিলাম, পুরো পৃথিবীর বন্টনটা দেখে নিলাম। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে কি দেখবো? এই যে ভূমিকম্প হচ্ছে, এদের মাপনী কিভাবে হতে পারে, কিভাবে মাপবো, এর তীব্রতা কত, ক্ষয়ক্ষতির পরিমাণটা কত, মাপনী জায়গাটা আমরা চলে আসবো। ভালো করে শুনবা।
এই ভূমিকম্পটাকে মাপতে গেলে আমাদের একটা যন্ত্রের প্রয়োজন হয়, সেই যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ। যে যন্ত্রটা ভূমিকম্পের তীব্রতা গতিবেগ মাপে সেই যন্ত্রটা হচ্ছে আমাদের কি সিসমোগ্রাফ। এই তথ্যগুলো গ্রেট ইনফরমেশন, তোমরা খাতায় নোট করে নিতে পারো। সেই যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফে কি হয়, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি আর প্রাবল্য নথিভুক্ত করা হয়। কি বললাম, গতিবিধি এবং প্রাবল্য নথিভুক্ত করা হয়। গতিবিধি এবং প্রাবল্য নথিভুক্ত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এবার আমরা চলে আসি ভূমিকম্প পরিলেখ আসলে কি, সিসমোগ্রাম আসলে কি। যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের কি গতিবিধির পরিলেখা বা গ্রাফ পাওয়া যায়। এই যে ভূমিকম্প, ধরো একটা ভূমিকম্প মাপছে আমরা যে যন্ত্রের সাহায্যে, এইভাবে ভূমিকম্পগুলো কখনো উল্লম্ব কখনো উল্লম্বে কাঁপছে, একটা রেখা তৈরি হচ্ছে, গ্রাফ তৈরি হচ্ছে। যে যন্ত্রে গ্রাফ পরিলক্ষিত হয়, যে যন্ত্রের সাথে ভূমিকম্পের এই গ্রাফ পরিলক্ষিত হয়, গ্রাফগুলোকে চিহ্নিত করা যায়, সেটাকে বলছে সিসমোগ্রাম। সেই যন্ত্রটাকে বলা হচ্ছে সিসমোগ্রাম। সেই যন্ত্রটাকে বলা হচ্ছে সিসমোগ্রাম। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো রিক্টার স্কেল। ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যে স্কেল সেটা হচ্ছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেল কে আবিষ্কার করলো বিজ্ঞানী চার্লস এফ রিক্টার। চার্লস এফ রিক্টার এই স্কেল আবিষ্কার করে, যার জন্য স্কেলটাকে কি বলা হয়, রিক্টার স্কেল বলা হয়। সেটা কত সালে ইনফরমেশন নিয়ে রাখো, সেটা 1935 1935 সালে রিক্টার স্কেল আবিষ্কার করলো। এই রিক্টার স্কেলে লগ এর মান পরিমাপ করে তীব্রতাগুলোকে চিহ্নিত করা হয়, নথিভুক্ত করা হয়। আর রিক্টার স্কেলে মান কত থাকে, 0 থেকে 9 পর্যন্ত মান থাকে। ঠিক আছে, 0 থেকে রিক্টার স্কেলে মান কত থাকে, 0 থেকে 10 পর্যন্ত দাগ থাকে। যদি 10 পর্যন্ত পৌঁছায়, 0 থেকে 10 পর্যন্ত মান থাকে। ঠিক আছে, 0 থেকে 10 পর্যন্ত রিক্টার স্কেলের মান থাকে। যার বলছে 1 একক পরিবর্তন যদি হয়, ধরো কোনো জায়গায় ভূমিকম্প যদি 4 মাত্রা হয়, সেখানে যতটা ক্ষয়ক্ষতি করবে, যদি 5 মাত্রা সেই ভূমিকম্প হয়, তো এখান থেকে কি 10 গুণ বেশি ক্ষতি করবে। তাহলে 1 একক যদি ভূমিকম্পের তীব্রতা পরিবর্তন হয়, তাহলে এটাই বোঝায় যে আগের ভূমিকম্প থেকে, আগের ভূমিকম্প মাত্রা থেকে পরের ভূমিকম্প মাত্রায় 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে এলাকাগুলো। ঠিক আছে, বোঝা গেল? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? আশা করি সমস্যা থাকা উচিত নয়। তো এই মানগুলো কিভাবে, 0 থেকে 10 পর্যন্ত মানগুলো, 0 থেকে 3 পর্যন্ত কোনো কম্পন অনুভূত হয় না। 0 থেকে 3 পর্যন্ত কোনো কম্পন অনুভূত হয় না। 0 কোনো ফ্যাক্টর নয়, 1 কোনো ফ্যাক্টর নয়, 2 তেমন কোনো হয় না, 3 তেমন কিছু কম্পন হলেও বোঝা গেল, আমরা গ্রাফ করলেও তেমন কিছু ক্ষতি নথিভুক্ত করা হয় না। ঠিক আছে, এবং আমি বলবো 3.5 পর্যন্ত যেখানে মাপ আছে, এগুলোতে খুব কম, মানে 0 থেকে 3.5 পর্যন্ত কেউই অনুভব করতে পারে না, অনুভবযোগ্য নয়। এগুলোকে আমরা কি বলবো, এই মানে বলবো অনুভবযোগ্য নয়। অনুভবযোগ্য নয়, কিছু কিছু প্রাণীরা শুধুমাত্র এটা বুঝতে পারে, অনুভবযোগ্য নয়। 3.5 থেকে, এবার চলে 3.5 হয়ে গেল। এই 3.5 থেকে যখন 5.4 এর দিকে আসবে, তখন কি কেউ কেউ বুঝতে পারবে, তীব্রতা অনুভব করা যায়, ক্ষয়ক্ষতি তেমন হয় না, কিন্তু অনুভব করা যায়। আগের গুলো অনুভব করাও যায় না, এটা কিন্তু অনুভব করা যায়, অনুভবযোগ্য। 3.5 থেকে 5.4 পর্যন্ত অনুভব করা যোগ্য। 5.5 থেকে যখন 6 এর কাছে চলে আসবে, 5.5 থেকে 6 এর কাছে চলে আসবে, তখন একটু ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, তখন দেখা যায় কিরকম ক্ষয়ক্ষতি হয়, যে যেখানে ভূমিকম্প উপকেন্দ্র, এই মাত্রা যদি ভূমিকম্প হয়, তাহলে যেখানে ভূমিকম্প উপকেন্দ্র সেই জায়গায় ক্ষয়ক্ষতি হবে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে তাও নয়। ক্ষয়ক্ষতি হতে পারে, কোনো বাড়ির দেয়াল ভেঙে যেতে পারে, বাড়ি পড়ে যেতে, নরম যেগুলো মাটির গাঁথনি বা যেসব ভিত, যেসব বাড়িগুলো নরম, সেগুলো কিন্তু বাড়িগুলো পড়ে যেতে পারে। পরবর্তী কম্পন কি, যদি আমরা 6 থেকে 6.9 চলে যাই, তাহলে এই জায়গায় যে কম্পনটা অনুভূত হয়, এটা কিন্তু অনেকটা ক্ষতি করে।
প্রায় উপকেন্দ্র থেকে 100 কিলোমিটার পর্যন্ত, উপকেন্দ্র থেকে 100 কিলোমিটার বর্গ কিলোমিটার পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, এতদূর পর্যন্ত কম্পনটা পৌঁছতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ধ্বংসাত্মক প্রভাব ফেলে। এটা কিন্তু বাড়িঘর উল্টে যেতে পারে, রাস্তা বসে যেতে পারে এই কম্পনে, রাস্তায় ফাটল ধরে অনেক সময়। এই 6 থেকে 6.9 পর্যন্ত। এবার আমরা চলে যাই যে 7 থেকে ধরি, যেখানে এর মাত্রা রিক্টার স্কেলের মাত্রা যেখানে 7 থেকে 7.9, সেখানে কেমন ক্ষতি হবে? সেখানে এর তুলনায় আরো বেশি ক্ষতি হবে, আর বেশি বিশাল এলাকা জুড়ে জনবসতি ধ্বংস হবে। এরকম যদি মাত্রা ভূমিকম্প হয় তাহলে বিশাল এলাকা, কয়েকশো কিলোমিটার এলাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বাড়িঘর তো পড়বেই, রাস্তা তো বসবেই, রেল বিচ্যুত হয়ে যেতে পারে, রেল লাইনে চিপ ধরতে পারে, রেলের যে লাইন সেটা লাইন থেকে বিচ্যুত হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, আর কি যদি এর থেকে বেশি হয়ে যায়, যদি এর থেকে, এখানে কিন্তু মানুষের ক্ষতি হয়, মানুষ হাজার হাজার মানুষ মারা যায়। যদি এর থেকে বেশি হয়ে যায়, আমরা যদি ধরে নিই 7 থেকে 9 পর্যন্ত, একেবারে 8 বেশি, মানে গ্রেটার দ্যান 8, আমাকে এটা ধরে নিলাম গ্রেটার দ্যান 8, তো এর ক্ষয়ক্ষতি পুরো সর্বোচ্চ, মানুষের জীবন সম্পত্তি হানি হয়, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ মারা যায়, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়, মানুষ বাড়ির নিচে দেওয়া পড়ে যায়। ঠিক আছে, মাটির তলে প্রবেশ করতে পারে, মানে রাস্তা ভেঙে চৌচুর হয়ে যেতে পারে, এর মাত্রা কিন্তু অনেক। এটা হলো রিক্টার স্কেল। আমরা কিন্তু আরেক ধরনের স্কেল পাবো, যে স্কেলটা আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী মার্কালি। অনেক সময় এটাকে মার্শালি বলা হয়, তবে ইংরেজিতে লিখলে সঠিক পাওয়া যায় MERCALLI। মার্কালি, কোথাও মার্শালি বলা হয়, কোথাও মার্কালি বলা হয়। এই স্কেল কিন্তু 1 থেকে 12 পর্যন্ত দাগ থাকে, যেখানে রিক্টার স্কেলে 0 থেকে 10 পর্যন্ত দাগ থাকে, সেখানে মার্কালি স্কেলে 1 থেকে 12 পর্যন্ত দাগ থাকে ক্ষতিগ্রস্তের মানে পরিমাপ করার জন্য। যেখানে 9 পর্যন্ত পৌঁছালে ক্ষয়ক্ষতি মানে একদম সর্বোচ্চ হয়, 9 থেকে 12 পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতি হয়। তাহলে বোঝা গেল ভূমিকম্পের গতিবিধি প্রাবল্য লক্ষ্য করার যে যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ, ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র সেটা হচ্ছে আমাদের রিক্টার স্কেল, সঙ্গে মার্কালি স্কেল আছে, বিজ্ঞানী মার্কালি তৈরি করেছেন তাই। এবং যে কম্পনগুলো আসলে যেগুলো গতিবিধি লক্ষ্য করছে, কম্পনের তীব্রতা, তরঙ্গ দৈর্ঘ্য মাপছে, সেটা কি বললাম? সিসমোগ্রাম বললাম। যেখানে গ্রাফটা, যে যন্ত্রের গ্রাফ, ভূমিকম্পের গ্রাফটা উঠছে, ঠিক আছে, সেই গ্রাফটাকে হচ্ছে সিসমোগ্রাম। এবং এখানে আরেকটা তথ্য, এবং আজকে ভূমিকম্পের অধ্যায়ে লাস্ট তথ্য তোমাদের দেব আমি, ভূমিকম্পের লাস্ট আমি তোমাদের তথ্য দেব, সেটা কি না, যেখানে ভূমিকম্পগুলো কি হয়, যেখানে ভূমিকম্পগুলো একই জায়গায়, ধরো এটা ভূপৃষ্ঠ, ধরো এখানে সকাল 8টায় ভূমিকম্প হলো, এই 8টাতে যদি যতদূর এলাকা কম্পিত হবে, দেখা গেল এই জায়গার লোকগুলো সকাল 8টায় ভূমিকম্প অনুভব করলো, এই জায়গার লোকও খুব একটা বেশি নয়, সকাল 8টায় ভূমিকম্প অনুভব করলো, এই জায়গায় সকাল 8টায় ভূমিকম্প অনুভব করলো। তাহলে একই জায়গায় একই সময়ে যেখানে ভূমিকম্প তরঙ্গগুলো পৌঁছে যায়, কি বললাম মাথায় রেখো, একই সময়ে তরঙ্গগুলো পৌঁছলে এই যে কাল্পনিক রেখা, এই রেখাটাকে বলবো হোমোসিসমাল লাইন। কি বলবো? হোমোসিসমাল লাইন বলবো। যে জায়গাগুলোতে একই সময়ে ভূমিকম্প গুলো অনুভূত হয় সেই জায়গাকে বলা হবে হোমোসিসমাল লাইন। এবং আরেকটা লাইন আছে, এবং আরেকটা লাইন কি আইসোসিসমাল লাইন। সেটা আবার কেমন? যেখানে ধরো যে এই জায়গাতে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, কোন একটা 8 মাত্রা ভূমিকম্প হয়, এখানে 8 মাত্রা ভূমিকম্প হলো, যে জায়গাগুলোতে একই মাত্রা ভূমিকম্প হবে সেই জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, সেই রেখাগুলোকে, সেই কাল্পনিক রেখা বলা হয় আইসোসিসমাল লাইন। এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে, হোমোসিসমাল লাইন আর আইসোসিসমাল লাইন। হোমোসিসমাল বললাম একই সময়ে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলে, একই সময়ে যেসব জায়গাগুলো একই রকম তীব্রতা অনুভব করে সেটা হচ্ছে কি হোমোসিসমাল। আর যেসব জায়গাগুলোতে কম্পনের তীব্রতা একই সময় না হলেও, কোন এক জায়গায় 8টার সময় ভূমিকম্প হতে পারে, ওই কম্পন কোন জায়গায় 8:02 হতে পারে, কিন্তু তীব্রতা যদি সেম থাকে, 8ই থাকে চারিদিকে, যে কাল্পনিক রেখা যোগ করব সেটাকে আমরা বলবো আইসোসিসমাল লাইন। এটুকু তথ্য দেওয়ার।
এর চেয়ে আর ভূমিকম্পের মনে হয় না আর কিছু বাকি থাকলো, যদি বাকি থাকে মনে হয় না ভূমিকম্পের কিছু বাকি থাকলো কি মনে হয় আর কিছু বাকি নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লাসটা এনজয় করেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেক ইনফরমেশন তোমরা পেলে, তারপরে কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, যদি মনে হয় এই জায়গাতে ইনফরমেশন দেওয়া দরকার ছিল আমাদেরকে জানাও, আমরা সেটা বিচার বিশ্লেষণ অবশ্যই করব। তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকে এইটুকুই, আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ সো মাচ।